ডেমোক্রেটিক পার্টি নির্বাচন জিতুক, রিপাবলিকান পার্টি নির্বাচন জিতুক, আপনার যে ইহুদি লবি আছে ওয়াশিংটন ডিসিতে, এই ইহুদি লবির বাইরে এসে কারো দ্বারা কাজ করা সম্ভব না। যে এই ইহুদি লবি এতটাই শক্তিশালী যে মিডল ইস্টে যুদ্ধের ভিতরে যুক্তরাষ্ট্র ফরেন পলিসিগতভাবে ঢুকতে চায় না, কিন্তু ইসরায়েল ঢুকতে বাধ্য করেছে, আগামীতেও করবে। ছাত্রদলকে নিয়ে আপনার মতামত কি? ছাত্র দলকে নিয়ে আলাদা করে মতামত দেবার মতো কোনো কারণ তো আমি দেখি না। একটা ছাত্র সংগঠন যাদের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ গত 15 বছর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা রাজনীতিতে আপনার কী বলে অ্যাক্টিভ ছিলেন, কারণ তাদের উপরে খুব নির্মমভাবে অত্যাচার হয়েছে। আমরা তো এই জুলাই আন্দোলনের সময়ও দেখেছি, বা গত বছর অক্টোবর মাসে যখন, গত বছর না তো 2023 সালের অক্টোবর মাসে যখন আমরা পুরোপুরিভাবে রাজপথে ছিলাম, তখনও প্রাণের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম এই ডিক্টেটরিয়াল সরকার পতনের কর্মকাণ্ডে, আন্দোলনে। তখনও নৃশংসভাবে ছাত্রদলের অনেক কর্মী বা নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে। অত্যন্ত দুঃখজনক, কিন্তু সত্যি তখন বড় বড় মিডিয়া হাউসগুলো বা মিডিয়া চ্যানেলগুলো এই ভিডিওগুলো বা এই খবরগুলো মানে প্রচার বা প্রকাশ করেনি। যদি সেগুলো সঠিকভাবে প্রকাশ হতো তাহলে হয়তো বাংলাদেশের জনগণ ওই যে 5ই অগস্টে যেভাবে দাঁড়িয়ে গেছিল, সেইভাবে ওই 28শে অক্টোবরও হয়তো দাঁড়িয়ে যেত, বা 30শে অক্টোবরও হয়তো দাঁড়িয়ে যেত, এবং সেই আরও 6 মাস আগেই হয়তো, বা 7-8 মাস আগেই হয়তো, 8-10 মাস আগেই হয়তো এই আপনার এই ডিক্টেটরিয়াল সরকারের পতন ঘটত। ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প। দেখেন, ট্রাম্প সাহেব অনেক কিছু বলে ক্ষমতায় এসেছেন, এবং সে আসার সাথে সাথে অনেকগুলো যে প্রেসিডেন্সিয়াল অর্ডার অ্যান্ড হোয়াটনট, সে যেগুলো বলেছেন সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। কেউ যদি এরকম একটা ভুল ধারণায় থেকে থাকতো যে আমেরিকান সরকার মানে যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েলের ক্ষমতার বাইরে আসতে পারবে বা আসবে, তাহলে সেই ভুল ধারণা তাদের মিটে গেছে। আমাদের কাছে সবসময় পরিষ্কার ছিল, ডেমোক্রেটিক পার্টি নির্বাচন জিতুক, রিপাবলিকান পার্টি নির্বাচন জিতুক, আপনার যে ইহুদি লবি আছে ওয়াশিংটন ডিসিতে, এই ইহুদি লবির বাইরে এসে কারো দ্বারা কাজ করা সম্ভব না। যেটা এর আগেও আপনার সাথেও বোধহয় আমি আলোচনা করেছি, যে এই ইহুদি লবি এতটাই শক্তিশালী যে মিডল ইস্টে যুদ্ধের ভিতরে যুক্তরাষ্ট্র ফরেন পলিসিগতভাবে ঢুকতে চায় না, কিন্তু ইসরায়েল ঢুকতে বাধ্য করেছে, আগামীতেও করবে। এখন তো মানে এখানে অত্যন্ত দুঃখজনক এবং একটু আশঙ্কার সাথেই বলছি যে খুব বেশি সারপ্রাইজিং হবে না যে যদি আগামীতে, মানে খুব সুদূর না, সামনেই আগামীতে ইসরায়েল ইরানের সাথে ডিরেক্ট কোনো ধরনের সংঘর্ষে যায়। মানে এখন অলরেডি কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে গেছে যে সামরিক বিমান দিয়ে ডিরেক্ট তারা আক্রমণ করতে পারে ইরানের উপরে। সিরিয়া যেহেতু দখল হয়ে গেছে, এবং সিরিয়া দখলটা যেহেতু এখন অ্যান্টাই ইরানিয়ান ফোর্সদের মাধ্যমে হয়েছে, সিরিয়া এখন ইরানের বন্ধু না। সিরিয়া এয়ার স্পেস ওয়াইজ, মানে ইরানের এয়ার স্পেস ওয়াইজ ইসরায়েল থেকে সিরিয়া, ইরাক, ইরান, তো ইরাক মোটামুটি আর কি এখন যে সরকার আছে এটা ওয়েস্টের বন্ধু সরকার। তাহলে ইরানের আর আশেপাশে এই মুহূর্তে কোনো বন্ধু বিরাজমান নাই। যুক্তরাষ্ট্র ফরেন পলিসিগতভাবে কোনোভাবেই ইরানের সাথে যুদ্ধে যাবে না, যেতে চায় না। কিন্তু ইসরায়েল যদি একটা যুদ্ধ লাগিয়ে দেয়, এগেন ওই যে লেবানন, হামাস, যেটাই বলেন না কেন, যা কিছু আছে, ইসরায়েল যদি যুদ্ধ লাগিয়ে দেয়, যুক্তরাষ্ট্র এমন কোনো সরকার নাই, ওই যুদ্ধে যাবে না। ট্রাম্প সরকার এর থেকে ভিন্ন কিছু না। তো এখন একটা বড় আশঙ্কা, এগেন আমরা আশা করি এটা যেন না হয়, বাট একটা বড় আশঙ্কা আছে যে সামনে এই ধরনের কোনো একটা কুরাজনীতি, বা এটা রাজনীতির পর্যায়েও পড়ে না, বাট এই ধরনের কূটনৈতিক একটা ফেইলিয়ার গ্রেটার মিডল ইস্টে হতে পারে। এটা আমাদের একটা বড় আশঙ্কা। যারা আশাবাদী ছিল যে ট্রাম্প সরকার আসলে এই জিনিসগুলো হবে না, এই জিনিসগুলো বেঁচে যাবে, তাদের আশা বোধহয় আশার অবসান ঘটতে যাচ্ছে বা ঘটে গেছে। গাজায় যুদ্ধ বিরতি, সেটা কাদের পক্ষে গেল? বিজয়া আনলো কারা? দেখেন, যুদ্ধ বিরতি যখনই হয় তখন একদিক দিয়ে আপনি চিন্তা করতে হবে যেখানে সবার বিজয়। অত্যন্ত দুঃখজনক হলো যুদ্ধ বিরতির এগ্রিমেন্টের পরও অনেক জায়গায় আমরা দেখেছি কোন্দল
ইসরায়েল আর্মির সাইড থেকে আক্রমণ চলে গেছে অনেক জায়গায়, মানে বিরতি চলে আসে, একটা সিজফায়ার এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু আবার আক্রমণ হয়েছে, সিজফায়ার এগ্রিমেন্ট হয়ে গেছে, আক্রমণ হয়েছে, এই জিনিসগুলো চলছে। সো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, হয়তো ইসরায়েল যা যা চেয়েছে, মানে নেতানিয়াহুর সরকার যা যা চেয়েছে তার থেকে খুব বেশি দূরে তারা নাই। কিন্তু আবার মানবাধিকার দিক থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে যখনই যুদ্ধটা আরও আগে বন্ধ হয় নাই, সেটা দুঃখজনক, বাট যখনই একটা সিজফায়ার এগ্রিমেন্ট এসছে, তখন গাজায় এগেন বিশালভাবে গণহত্যা ঘটেছে, কিন্তু যারা জীবিত, যারা আছেন, তারা হয়তো একটা মিনিমাম রেসপাইট পাচ্ছেন, একটা মিনিমাম শান্তির জায়গা। শান্তি বলাটাও একটু বেশি হয়ে যায়, বাট কোনো মতে বেঁচে থাকার একটা জায়গা বা একটা অবস্থান তাদের তৈরি হচ্ছে। সো এইটা কোনোভাবেই নেতিবাচকভাবে দেখার কোনো উপায় নাই। কে জিতলো কে হারলো অনেক পরের কথা, জনগণের প্রাণ বাঁচছে, এটা কোনোভাবে নেতিবাচকভাবে দেখার উপায় নেই। তবে অত্যন্ত দুঃখজনক যে এখানে, আবারও বলছি, যে এখানে গ্রেটার মিডল ইস্ট বা দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানে বিশ্বের সব দেশগুলো বড়োভাবে ইসরায়েলকে থামানোর জন্য বা ঠেকানোর জন্য বা যেন এইভাবে গণহত্যা চালাতে না পারে, এটার জন্য যা যা করা দরকার, যত বড় পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেই তুলনায় কিছুই নেয় নাই। ইউক্রেনকে যেভাবে সহযোগিতা করেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তার 100 ভাগের 1 ভাগ সহযোগিতাও যদি প্যালেস্টাইনকে করা হতো, বা ইসরায়েলকে জাস্ট এতটুকুও আপনার ওয়ার্নিং দেয়া হতো যে প্যালেস্টাইনকে আমরা সহযোগিতা করি আর না করি, যদি তোমরা এই কাজ চালিয়ে যাও তোমাদেরকে আর সহযোগিতা করব না, তাহলেই এই ম্যাস মার্ডার, যে গণহত্যার অবসান ঘটানো যেত। অত্যন্ত দুঃখজনক যে বহির্বিশ্বের স্পেশালি পশ্চিমা দেশগুলো এই দিকে এগিয়ে আসেনি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য
বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।